গণ অভ্যুত্থান যেটা হয়েছে এখানে বিভিন্ন মত পথ চিন্তার লোকেরা একসাথে হয়েছে। আপনি দেখবেন এই গোটা আন্দোলনে বিএনপির দাবি কি ছিল? বিএনপির দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন। বিএনপির দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের মামলা প্রত্যাহার, তাদের নানা নেতাকর্মীদের মামলা প্রত্যাহার। জামাতের দাবি কি ছিল? জামাতও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন আর তাদের দলের নিষেধাজ্ঞা প্রত্যাহার বা তাদের নেতাদের ফাঁসির নানা বিষয়াদি আছে। ছাত্রদের দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন। এখানে একটা জায়গা আছে, সেটা সরি, বিএনপি 31 দফার একটা সংস্কার প্রস্তাব দিয়েছিলেন। যেহেতু ওনারা বিরোধী দলে ছিলেন, নির্যাতন ভোগ করেছেন, নিপীড়ন ভোগ করেছেন, নানা আলাপ আলোচনা, তাও বিএনপি কেন এটাতে উদ্বুদ্ধ হয়েছে? আপনার মনে থাকার কথা, ওই যে নিরাপদ সড়কের একটা আন্দোলন হয়েছিল, সেই নিরাপদ সড়ক আন্দোলনেই ছাত্রদের, কিশোর ছাত্রদের দাবি ছিল যে এই রাষ্ট্র মেরামত করতে হবে। এবং তারা বিভিন্ন জায়গায় লিখেছিল যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। মনে থাকার কথা আমাদের। ওখান থেকেই কিন্তু নিউ জেনারেশন একটা এই রাষ্ট্রটা বদলাতে হবে, এই রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে। এবং ওখানে তারা দেখিয়েছিল যে রাষ্ট্রের সকলের লাইসেন্স নেই, একেবারে বিচারপতি, মন্ত্রী, পুলিশ, জেনারেল, মানে ট্যাক্স কমিশনার, অ্যাডভোকেট, মানে প্রত্যেকটা কিন্তু তখন একটা সিগনিফিক্যান্ট ছিল, ঘটনা ছিল। তো ফলে এই যে রাষ্ট্রটা বদলাতে হবে, রাষ্ট্রটা সংস্কারের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তো বিএনপি 31 দফা দাবি দিয়েছে, 31 দফার একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এইটার সবাই মিলে যখন শেখ হাসিনার পতন আন্দোলনে একীভূত হয়েছে, শেখ হাসিনার পতনের পরে আপনি দেখবেন সবারই ইমিডিয়েট দাবিগুলো পূর্ণ হয়ে গেছে। খালেদা জিয়ার সাথে সাথে মুক্তি পেয়েছে, তারেক রহমানের মামলা প্রত্যাহার হচ্ছে, মিলন ভাইয়েরও শত শত মামলা ছিল, সেগুলো হয়তো প্রত্যাহারের পক্ষে। আমরা যারা জেলে গিয়েছিলাম, আমরা জেল থেকে মুক্তি পেয়েছি, আমাদেরও মামলা প্রত্যাহার হয়েছে। আরও অনেকের মামলা প্রত্যাহার অন প্রসেস আছে। অনেকে বিদেশে পালিয়ে যেতে হয়েছিল, আশ্রয় নিতে হয়েছিল, তারাও দেশে ফিরে এসেছেন। পত্রিকা টেলিভিশন বন্ধ ছিল, সেগুলো খোলা হয়েছে। এইভাবে আমি আপনাকে বিবরণ দিতে গেলে শত শত গভর্নমেন্ট অফিসারদেরকে পদোন্নতি দেওয়া হয় নাই, পদোন্নতি বঞ্চিত করা হয়েছে, তাদের পদোন্নতির ব্যবস্থা হয়েছে। তারপরে আপনার বহু লোকের চাকরি চলে গেছিল, তারা চাকরি ফিরে পেয়েছে। এই ধরনের একেবারে লক্ষ লক্ষ ঘটনার একটা রিমেডি আমরা এটার মধ্যে পেয়েছি। এখন এগুলো পাওয়ার পরে সবাই তাদের মৌলিক দাবিতে ফিরে গেছে। বিএনপি নির্বাচনের যে দাবি কেয়ারটেকার সরকারের অধীনে, সেই দাবিতে ফিরে গেছে। এবং ছাত্ররা তাদের যে সংস্কারের আন্দোলন, তারা সেই সংস্কারের দাবিটা নিয়ে হাজির হয়েছে বা তাদের চাপটা আছে। তো এখানে তো আমি বিএনপি যে সংস্কারের 31 দফা দিয়েছে, আমাদের কিন্তু সংস্কার আলোচনা আমরা সবাই 31 দফার মধ্যেই আলোচনাগুলো করেছি, 31 দফার বাইরে কোনো আলোচনা হয় নাই। যেমন এই যে ধরেন আমরা যেগুলোতে একমত হয়েছি, সংবিধানের 70 অনুচ্ছেদের কথা, এটা বিএনপির ওখানেই আছে। তারপরে ওই যে ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ ইত্যাদি। তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মানে করা হবে, ট্রান্সপারেন্ট করা হবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এগুলো নিয়েই তো আমাদের সংস্কার প্রস্তাবে আলোচনা হয়েছে। এখন কথা যেটা, সেটা হচ্ছে বিচার, সংস্কার, নির্বাচন। তো বিচার তো একটা লেংদি প্রসেস, বা বিচার তো একটা সিস্টেমের ব্যাপার। বিচারটা আমরা মনে করছি যে সিস্টেমের মধ্যে দিয়ে বিচারটা হবে, এবং সেটা চালু হয়েছে। সেটা নিয়ে হয়তো অনেকের কথা আছে, বিচার স্লো হচ্ছে কিনা, ইত্যাদি হচ্ছে কিনা। বিচার তো খুব তাড়াহুড়া করেও করা যাবে না, তাহলে তো বিচার প্রশ্নবিদ্ধ হবে। সংস্কারের জায়গাটায় আমরা তো একটা মোটামুটি জায়গায় চলে এসেছি, একটা সনদও তৈরি হয়ে গেছে। এখন সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটা নিয়ে প্রশ্ন হচ্ছে। ইলেকশন নিয়ে আমি আবারও বলছি যে ইলেকশন নিয়ে অনেক কথা থাকে, ঠিক আছে। অতীতেও বহু লোক বলেছিল ইলেকশন হতে দিব না, ইলেকশন কিন্তু হয়েছে। যেভাবে হোক, মার, দাঙ্গা, পুলিশ, মিথ্যা, চুরি, নানাভাবে ইলেকশন করা হয়েছে। অনেকে ইলেকশন বর্জন করেছে, ইলেকশনে পার্টিসিপেট করে, তারপর ইলেকশন কারোর জন্য থেমে থাকে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে ইলেকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমি আবারও সেই আমার আগের প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে এই তর্ক বিতর্ক থাকবে, নির্বাচন যথাসময় হবে, কিন্তু নির্বাচনটাকে যাতে প্রশ্নবিদ্ধতা থেকে আমরা মুক্ত করতে পারি, সেটাই আমাদের সবাইকে চেষ্টা করি। আমরা যদি 1/11-এর প্রেক্ষাপটটা দেখি যে সেখানে কি হয়েছিল, ওই ঘটনার সাথে মিলালে কিছুটা মিল পাবেন। যে কেউ কাউকে মানছে না, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এবং যখন ইয়াজউদ্দিন আহমেদ সাহেব যখন ক্ষমতায়, তখন দেখা যাচ্ছে যে কোনো একটা বিশেষ জায়গা থেকে নির্দেশ আসার পরেই উনি সিদ্ধান্ত জানাচ্ছেন বা নিচ্ছেন, ঠিক আছে। তো এরপরে দেখা গেল যে এই
মত দ্বিমত নানা ধরনের বিষয় থেকেই তো শেষ পর্যন্ত কয়েকজন উপদেষ্টা পদত্যাগ করলেন, নতুন করে উপদেষ্টারা আসলেন। তো এখন এই যে আপনি দেখছেন নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে নানা আলোচনা হচ্ছে, এই আলোচনায় আমরা সবসময় বলি যে সমঝোতা যদি না হয়, মানে 111 ব্যাপারে আমিও কথা বলেছি, আমি বলেছি যে সমঝোতার পথে না হাঁটলে, এই বিভেদ অব্যাহত থাকলে, দেখেন প্রফেসর ইউনূস কিন্তু এখন অনেকটা উনি ক্লান্ত, উপদেষ্টাদের কণ্ঠেও আমরা শুনতে পাচ্ছি ওনারা এখন নানা কারণে বিরক্ত। এই যে আপনি দেখেন সাদা পাথর নিয়ে ঘটনায় উপদেষ্টা নিজে নিজে হতাশার কথা ব্যক্ত করেছেন। পরশুদিন আমার কয়েকজন উপদেষ্টার সাথে কথা হয়েছে, একজন উপদেষ্টা খুব আফসোস করে বললেন যে উনি হাসপাতালগুলোতে যেখানে যেখানে জুলাইয়ের আহত ছাত্ররা আছে তারা অনেকে এখনো হাসপাতালে আছে, উনি বলছেন যে তারা হাসপাতাল ছেড়ে যাচ্ছেও না, আমরা রোগীও ভর্তি করাতে পারছি না। এবং এটা খুবই সেন্সিটিভ ইস্যু, কারণ ওরা যাদের পা হারাইছে, চোখ হারাইছে বা অঙ্গহানি হয়েছে, সে তো আসলেই অসহায়। এখন হসপিটাল তো বসবাসের জায়গা না, চিকিৎসার জায়গা, সে কোথায় যাবে? ফলে সে হসপিটালেই থাকছে। আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বিদেশে চিকিৎসার জন্য যাদেরকে নেবার কথা ছিল তাদেরকেও কিন্তু যথাযথভাবে বিদেশে পাঠানো হয়নি, এই কথাটাও কিন্তু না। এই যে আমি কালকে একটা বক্তব্য এটাও বলেছি যে দেখেন 100 কোটি টাকা খরচ করা হয়েছে শহীদ পরিবার, তারপরে আহতদের পরিবার পুনর্বাসনের জন্য, কিন্তু কারোর মধ্যে কোনো সন্তুষ্টির আপনি কাউকে পেয়েছেন এখন পর্যন্ত যে কেউ এসে বলেছে যে আমরা খুবই সন্তুষ্ট, আমাদের চিকিৎসা পুনর্বাসন হয়েছে? তো এই জায়গাটায় মানে আমি দেখলাম যে ওনারাও কিছুটা হতাশ যে আমরা আসলে এত চেষ্টা করছি, তারপরে তো আমরা কাউকে খুশি করতে পারছি না। একজন উপদেষ্টা তো আফসোস করে বললেনই যে ভাই আমি 10 লাখ টাকা কামাইতাম মাসে, এখন আমার বেতন হয়ে গেছে 1.5 লাখ টাকা, তারপর আবার পুলিশ আমার যেগুলো সিকিউরিটি দেয় ওগুলো খাওয়াইতে হয় একবেলা, সেখানে আমার প্রায় 20-25 হাজার টাকা খরচ হয়ে যায় এদের 7-8 জনকে খাওয়াইতে গিয়ে। আমরা তো এক ঝামেলার মধ্যে আছি। ভালো উপদেষ্টা তো আছে নিঃসন্দেহে, সৎ ভালো উপদেষ্টা তো কিছু আছে, যেটা আবু আলম শহীদ ভাই বললেন কিছু আছে, মানে আবু আলম এটা কিন্তু ইম্পর্টেন্ট কিছু আছে। আবু আলম শহীদ ভাই যেটা বললেন, কিছু নেই, কিছু আছে কিছু নেই, আবু আলম শহীদ ভাই যেটা বললেন যে ওনারা তো আসলে মানে ওনারা তো বলছেনই যে আমরা এটার লোক না, এটা তো ওনাকে আর আলাদা করে সমালোচনা করার বিষয় না, উনি নিজেই বলছেন যে আমরা রাষ্ট্র শাসনের লোক না, আমরা আমাদের কাজ করতাম, আমরা এখানে এসেছি। এখন আমরা রাষ্ট্র শাসনের লোকেরা কি করেছি, আমাদের যত মানে আমরা যদি বলি গভর্নমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট চালান, গভর্নমেন্ট যারা চালিয়েছে তারাই তো 1000 কোটি টাকা সব লোপাট করেছে, তারাই তো আপনার কানাডায় বাড়ি মানে বেগমপাড়া জমিয়েছে, তারাই তো 1000 কোটি টাকার মানে নানাভাবে আমরা এগুলো পাচ্ছি, এগুলো আর বলে তো লাভ নাই। তো সুতরাং আমাদের ফেলিউরেরই তো এটা একটা প্রতিচ্ছবি। আমরা এখন একজন আরেকজনকে আঙ্গুল তুলে তো লাভ নাই। আমরা প্রফেসর ইউনূস যখন বলেছিলেন যে আমি রিজাইন করতে চাই, তখন আমরা সবাই গিয়ে কি বলেছি, সমালোচনাও করেছি, কিন্তু বলেছি আপনি যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে। এখনো দেখেন আমরা সমালোচনা করছি সরকারের, কিন্তু দিন শেষে সরকার ডাকলে আমরা সবাই গিয়েই হাজির হচ্ছি। এখন পর্যন্ত কোনো দল তেমন বলে নাই যে আমরা ইউনূস সাহেবের কোনো আহ্বানে সাড়া দেব না। একটা দল একটু ওই প্রতিবাদ করেছিল আর কি। প্রতিবাদ তো আমরাও করেছি, নানা বিষয়ে আমরা তো প্রতিদিনই কথা বলছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা একটা নতুন চ্যাপ্টারে যেতে চেয়েছি, যে আমাদের এই ট্র্যাডিশনাল কাদা ছোড়াছুড়ি, ট্র্যাডিশনাল আঙ্গুল তোলাতুলি বাদ দিয়ে সেটা যদি না যায় কি হবে আপনি দেখেন। আচ্ছা ধরেন মানে হাইপোথেটিক্যালি ধরলাম যে প্রফেসর ইউনূস বলল যে ঠিক আছে ভাই আমার সংস্কারও করতে পারছি না, আমি নন গভর্নমেন্ট লোক, আমি এই ঠিক আছে আমি অযোগ্য ভাই, আমি গেলাম, তাইলে কি হবে? সেই জন্যই তো 111-এর প্রশ্নটা আসতেছে। এবং 111 আসলে কি হবে? 111 তো আমাদের জন্য কোনো ভালো জিনিস আনে নাই, আমাদেরকে একটা ভারতীয় হেজেমনির মধ্যে ঢুকাই দিচ্ছে। এবং ভারতীয় হেজেমনি কি করছে? আজকে আমাদের একটা খনিকে নিয়ে এসে আশ্রয় দিচ্ছে। এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ভারতের প্রতি মানুষের যে অনাস্থা, মানুষের যে মানে ভালোবাসার মানে ঘৃণার জায়গা যেটা, সেটা এখন ভারতের জন্য লাভ হয় নাই তো এটা। সুতরাং আমরা পুরনো আলোচনায় পুরানো জায়গায় বহুবার আলোচনা করতে পারবো। বাস্তবতার জায়গায় হচ্ছে সবকিছুর শেষ অর্থ হচ্ছে সমঝোতা। আপনি দেখেন এখন সমঝোতার পথে না হাঁটলেই বিএনপি নিজেই বলছে যে আমরা সব বিষয়ে একমত হব না। তো ঠিক আছে, সব বিষয়ে ওরাও একমত হবে না, আপনি যখন একমত হবেন না, অন্যদেরও তো এই অধিকার আছে। তাহলে আপনি যদি মনে করেন আমি সব বিষয়ে একমত হতে বাধ্য নাকি, তো সেও তো বলবে আমি কি সব বিষয়ে একমত হতে বাধ্য? আমিও তো বাধ্য না। আপনি নির্বাচন নিয়ে থাকেন, আমি আমার সংস্কার নিয়ে আছি, আপনি করেন নির্বাচন, কোনো অসুবিধা নাই। তো আমরা এই ঝগড়াঝাটিটা মেটানোর জন্যই বলছি যে ভাই নির্বাচনও লাগবে, সংস্কারও লাগবে। এই ব্যাপারে তো আসিফ মাহমুদ ভূঁইয়া নিজেই বক্তব্য রেখেছেন। উনি বলেছেন যে এই যে অপুর সাথে তার এই 5ই আগস্টের পর আর দেখা হয়নি, আগে হয়তো পরিচয় ছিল, দেখা ছিল।
আর আমি আরো কয়েকটা ছবিও দেখলাম, ইশরাকের বাসায় তাদের আবার ছবিও ছাপা হয়েছে। এখন অপু যদি বেরোয় আসে জেল থেকে, অপু তো আছে নিশ্চয় জেলে, তাহলে অপুর বক্তব্যটা তো আমরা সেখান থেকে নিতে পারি যে তার রেকর্ডটা কি ফেক, আগে বানানো, কেন বানানো, কোথায় গিয়ে বানানো হয়েছে, এই জিনিসগুলো তো সহজে জানা যাবে। আমরা এখন যত কিছুই বলি, কোনো না কোনো সময় তো আমরা সঠিক সত্যটা কখনো না কখনো জানতে পারবো। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি অনেকগুলো প্রতিক্রিয়া দেখেছি। কেউ বলেছে যে ছাত্রদেরকে একটা মহল, মানে তাদের কদর্য রূপ, তারা খারাপ, তারা চাঁদাবাজ, তারা এগুলোর সাথে জড়িত, এটা করছে না, কিন্তু সবাইকে নিয়ে মঞ্জু ভাই এ নিয়ে আলোচনা হচ্ছে না। না, না। বিমানবন্দরের কথা বলেন কিংবা অন্য ঘটনা বলেন, বাবার ব্যবসায় জড়িত হবার বিষয়টি বলেন, এটা কিন্তু একজন দুজনের মধ্যেই সীমিত। আপনি বলেছেন যে সৎ অসৎ দুই পক্ষই আছে, আসলে দুই পক্ষ তো এক জায়গায় থাকতে পারে না। এখানে ঘটনাটা আমি আপনাকে বলি, মৌলিক সমস্যাটা হচ্ছে ক্ষমতা। আপনি দেখেন একটা ডাটা দিয়েছে না টিআইবি, সরি, সেখানে বলেছে 95% বা 92% হচ্ছে বিএনপি চাঁদাবাজির জন্য দায়ী, 5% বলেছে এনসিপি, আর 4% বলেছে জামাত, এরকম 3টা দলের নামই তো বলেছে, আর অন্য দলের নামে তো বলে নাই। তো 3টা দলের নাম কেন বলবো? আপনি দেখবেন যে ক্ষমতা আপনার আবর্তিত হচ্ছে এই 3টা দলকে কেন্দ্র করে। সুতরাং চাঁদাবাজি বলেন, দুর্নীতি বলেন, সাদা পাথর তোলা বলেন, পাথর দিয়ে মানুষ মারা বলেন, তারপরে এই যে তুলে নিয়ে যে বক্তব্য দেয়া বলেন, এগুলো এই জায়গাটাকে হচ্ছে। এই জায়গায় আমরা শুধু আঙ্গুল তুললে হবে না। এখন মিলন ভাইকে আপনি বলতে বলেন, মিলন ভাই এনসিপির বিরুদ্ধে এতগুলো বলতে পারবে, জামাতের বিরুদ্ধে এতগুলো বলতে পারবে, কিন্তু একটাও উনি বিএনপির বিরুদ্ধে তো বলবেন না, বললে ওনার নমিনেশন সংকট হয়ে যাবে। তো এখন সমস্যাটা হচ্ছে আমরা একে অপরের দিকে আঙ্গুল তুলছি, কিন্তু কেউ বলছি না যে আমাদের এই জাতীয় সমস্যা, এই ক্ষমতায় যদি কালকে আমিও যাই, আমি আপনাকে লিখে দিতে পারি, আমার দল যদি কালকে ক্ষমতায় যায়, আমাদের যেই রাষ্ট্র ব্যবস্থা যেভাবে আছে, আমার দলের লোকেরা চাঁদাবাজি করবে। আমি একদম এটাতে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি। কেন করবে? কারণ আপনি চাঁদার দোকানগুলো খুলে রেখেছেন। তো আপনি দুর্নীতির, উনি স্থানীয় সরকারের সচিব ছিলেন, সবচেয়ে পাওয়ারফুল জায়গা, সবচেয়ে জটিল জায়গা, সবচেয়ে বিস্তৃত ক্ষমতার জায়গা। এখন কত তদবির, কত জিনিস এখানে হয়। এখন আসিফ মাহমুদ ভূঁইয়ার মতো একজন নতুন লোক, সে একজন ছাত্র, নেতৃত্ব দিয়েছে, তাকে এমন একটা মন্ত্রণালয় দেওয়া হয়েছে যেটাতে অনেক টেকনিক্যাল ইস্যু আছে, যেটার সাথে হিউজ প্রতিদিন আমাদের কমিউনিকেশন জড়িত। এখন আমরা যখন অনেক কাজ করতে যাব, সেদিন আমি দেখেছি যে একজন, ওই যে বলছে তারা যে আমরা তদবিরের জন্য বসতে পারছি না, ঠিক আছে, বা আমার মতো একটা নাখান্দা মানুষ, আমার ব্যাপারে এক ব্লগার লিখছে যে আমি নাকি পাওয়ারফুল, এই লেখার পর থেকে এখন আমার কাছেও তদবির আসে, আগে আসতো না। ওই ব্লগার কি আমার উপকার করলো না ক্ষতি করলো আমি জানি না, যাই হোক। তো এখন আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এরকম। আমার ইচ্ছা হয় যে ক্ষমতায় যদি কোনোদিন আল্লাহ যেতে পারবো কিনা জানি না, তাইলে তদবিরটাকে আমি জাতীয়করণ করে দেবো, যে তদবিরটা বৈধ, তদবির করার জন্য ফি লাগবে, তদবিরটার অনলাইনে রেজিস্ট্রেশন হবে, কারা কারা তদবির করতে চান, যেমন ভিসি হওয়ার জন্য কারা কারা তদবির করছেন তাদের রেজিস্ট্রেশন করা হবে, তাদেরকে প্রচার করে দেওয়া হবে যে এরা ভিসি হওয়ার জন্য তদবির করছেন। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, টেন্ডার পাওয়ার জন্য কারা কারা তদবির করছেন। আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে তো তদবির আসবে না আপনার কাছে। না, সেটাই আমি বলছি যে এটা যেহেতু একটা বিষয়, সেটাকে এটাকে জাতীয়করণ, এটাকে মানে সিস্টেমের মধ্যে নিয়ে আসেন। কারণ আমরা তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি যে সেখানে স্পিড মানি দিয়ে বা ওই যে সিস্টেম আছে, তারপরে ওই যে ফাস্ট ট্র্যাক আছে, তুমি পয়সা বেশি দিলে তুমি সার্ভিসটা আগে পাবা। তো এগুলো তো রাষ্ট্রের পয়সা ইনকাম হবে। তো এখন এই জায়গা যেগুলো আসছে, যেটা আপনি বললেন যে অভিযোগের জায়গা, আমি তো বললাম কিছু উপদেষ্টা ব্যাপারে প্রশ্ন আছে তো আচ্ছা। তো এখন এগুলো তো তদন্ত করতে হবে। এখন ধরেন এই যে বিএনপি পন্থী ওনাদেরই এক মানে হাই অফিসিয়াল রিটায়ার্ড সেক্রেটারি, উনি বলেছেন 8 জন উপদেষ্টার ব্যাপারে ওনার কাছে তথ্য আছে, তথ্য প্রমাণ সহ তিনি উপস্থাপন করলে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক্যাবিনেট সচিব যদিও এর ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই ব্যাখ্যা, কথা হচ্ছে দুর্নীতি তো শুধু আর্থিক দুর্নীতি বললে হবে না, আপনার দুর্নীতি তো অনেক মাত্রা থাকতে পারে, তাই না? তো কথা হচ্ছে আমাদের সমাজটা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, এবং আমরা যদি গোড়ায় হাত দিতে চাই, মিলন ভাই যদিও বলেছেন অনেক কাজ করা, এই সরকারের তো 1 বছরে কতটুকু কাজ করবে সে, কারণ তাকে তো একটা বিরাট সময় গেছে যে অকাজ করতে করতে। যেমন এই সরকারের কাজ কি পদোন্নতি, বঞ্চিতদেরকে পদোন্নতি দেয়া, এইভাবে এত ম্যাসিভ, এত লোককে চাকরিচ্যুত করা, এত ম্যাসিভ দাবি পূরণের সরকার হয়ে গেছে, এতগুলো আহত আর নিহত করার কাজ তো সরকারের করতে হবে। এটা তো কোনো সরকারের ছিল না। এই সরকারকে তো আপনার 1400 শহীদের তালিকা করতে হচ্ছে,
জি। ফ্যামিলির খোঁজ খবর নিতে হচ্ছে, আহতদের চিকিৎসা বিদেশ পাঠাতে হচ্ছে, এগুলো আপনি হিসাব করবেন না, শুধু তার কাজের ভলিউম তো দেখতে হবে। ঠিক আছে। তো আমার মূল কথা হলো, আমি আবু আলম শহীদ ভাইয়ের সাথে একমত যে আমাদের এই ঝগড়াঝাটি আর আঙ্গুল তোলাতুলি রাজনীতি বাদ দিয়ে আমাদেরকে একটা সুযোগ পেয়েছি, এখান থেকে হাঁটতে হবে।